নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চরম উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন, কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতির। আগামীকাল মামলার ফের শুনানি। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চরম উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের। ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন, কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতির। আগামীকাল মামলার ফের শুনানি। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে। মামলা হাইকোর্টে পাঠানো ঠিক হবে না। আদালতে একাধিক মামলা চলছে, সেই সময় এ ধরনের হিংসা ঠিক নয়। এই ধরনের হিংসা কখনোই বাঞ্ছনীয় নয় বললেন প্রধান বিচারপতি। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে। মামলা হাইকোর্টে পাঠানো ঠিক হবে না। আদালতে একাধিক মামলা চলছে, সেই সময় এ ধরনের হিংসা ঠিক হবে না। এই ধরনের হিংসা কখনোই বাঞ্ছনীয় নয়, এমনটাই জানালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের। চরম উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের। ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন, কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতির। আগামীকাল রয়েছে মামলার শুনানি। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে। মামলা হাইকোর্টে পাঠানো ঠিক হবে না। আদালতে একাধিক মামলা চলছে, সেই সময় এ ধরনের হিংসা ঠিক নয়। এই ধরনের হিংসা কখনোই বাঞ্ছনীয় নয়, এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে। মামলা হাইকোর্টে পাঠানো ঠিক হবে না, জানালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ওয়াকফ আইন। মুর্শিদাবাদের অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি। মামলা চলাকালীন হিংসা ঠিক নয়। সারা দেশে মামলার প্রভাব হাইকোর্টে পাঠানো উচিত হবে না, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। तो माननीय न्यायालय ने दोनों पक्षों के अधिवक्ताओं की एक सूची तैयार की थी, जिसके हिसाब से आर्गुमेंट्स दोनों पक्षों ने रखे। इस मामले में हमने भी आईए दाखिल करी है, और चूंकि बीच में न्यायालय ने कहा कि वो नोटिस इशू करेंगे, पर हिंदू पक्ष के द्वारा आपत्ति करने पर जो सुनवाई है उसको दोबारा से कल रखा जाएगा। और हमें पूरी उम्मीद है कि स्टे नहीं लगेगा, और कुछ जो पॉइंट ऑफ डिस्प्यूट्स हैं कि जो मुस्लिम पक्ष से रखे गए, उससे न्यायालय ने उस पर बहस हुई, दोनों तरफ से बहस की गई। तो अब देखिए, हमें पूरी उम्मीद है कि इस पे स्टे नहीं लगेगा। हाँ, इसमें अब जो एक हो सकता है वो ये हो सकता है कि जो वक्फ की प्रॉपर्टीज हैं उनके एक जो उनको डी नोटिफिकेशन से वो रोक दिया जाएगा। मैं সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে ওয়াকফ আইন। মুর্শিদাবাদের অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি। মামলা চলাকালীন হিংসা ঠিক নয়। সারা দেশে মামলার প্রভাব হাইকোর্টে পাঠানো উচিত হবে না, এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন, কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতির। আগামীকাল রয়েছে মামলার শুনানি। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেটা সব সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য। সারা দেশে এই মামলার প্রভাব রয়েছে।
মামলা হাইকোর্টে পাঠানো ঠিক হবে না। আদালতে একাধিক মামলা চলছে, সেই সময়ে এ ধরনের হিংসা ঠিক নয়। এই ধরনের হিংসা কখনোই বাঞ্ছনীয় নয়, এমনটাই জানালেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ দেশের শীর্ষ আদালতের। ওয়াকফ আইন নিয়েও উঠল প্রশ্ন, কেন্দ্রের জবাব তলব প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। আগামীকাল মামলার ফের শুনানি। মুর্শিদাবাদের অশান্তি অত্যন্ত উদ্বেগের। ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। অন্যান্যরা মুসলিমই হবে, তাহলে সরকারের কি কোনো আপত্তি রয়েছে? তারা সেই সংক্রান্ত আর্গুমেন্ট আগামীকাল করবেন। তারা বারবার সময় চেয়েছিলেন, তাই আজকে মহামান্য প্রধান বিচারপতি তাদের আগামীকাল সময় দিয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল। না দেখুন, আমি কোনো নাম প্রকাশ করিনি, তবে হিংসা নিয়ে বলেছেন নিশ্চিতভাবে। আমি আপনাদের মাধ্যমে প্রতিটি জনগণকে বলবো, ভারতবর্ষের প্রতিটি নাগরিককে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সাংবিধানিক আদালতে এই মামলাটি অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এর সাংবিধানিক বৈধতা নিয়ে সেটি চ্যালেঞ্জ হয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে শুনানি চলছে। ফলে কেউ কোনো হিংসার আশ্রয় নেবেন না বা কখনোই কোনো হিংসার আশ্রয় নেবেন না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি আইন সাংবিধানিকভাবে বৈধ নাকি বৈধ নয় সেটির বিচার বিবেচনা হতে পারে, চুলচেরা বিশ্লেষণ হতে পারে। আদালত রয়েছে নিশ্চিতভাবেই। আপনারা আপনাদের গণতান্ত্রিক যে অধিকার সে গণতান্ত্রিক আন্দোলন করবেন, কিন্তু কেউ হিংসার আশ্রয় নেবেন না। আমি বলবো প্রতিটি নাগরিককে যে একটি অসাংবিধানিক আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, কিন্তু কেউ হিংসার আশ্রয় নেবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আপনার কি কি আপত্তি ছিল? আমাদের প্রথম থেকেই আপত্তি, একেবারে সেকশন ধরে ধরে। তার কারণ হচ্ছে যে ওয়াকফ যে আইন, সেই আইনে আগে আপনি যদি দেখেন সেক্ষেত্রে লিমিটেশন আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগের প্রথমে ওয়াকফ বাই ইউজার, সেই ইউজারটি ওয়াকফ বাই ইউজারের প্রভিশনটাকে অমিট করে দেওয়া হলো। তারপরে লিমিটেশন অ্যাক্ট নেওয়া হলো, অর্থাৎ গভর্নমেন্টের উদ্দেশ্য খুব পরিষ্কার যে ওয়াকফ বাই ইউজার মানে কি, যে ব্যবহারের ফলে একটি প্রপার্টি সম্পদ সেটি ওয়াকফ হিসেবে চিহ্নিত। এখন নতুন করে লিমিটেশন অ্যাক্ট আসার ফলে কী হবে, ধরুন একজন মোতোয়ালি বা একজন ব্যক্তি যে এই তিনি অসৎ উদ্দেশ্যে একটি প্রপার্টিকে যে কোনো সময় অন্য কোনো হাতে তুলে দিতে পারেন। দ্বিতীয় যেটা অবজেকশন, সব থেকে বড় অবজেকশন, সেটা হচ্ছে এখন বর্তমান আইনে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কালেক্টরকে সার্ভের পাওয়ার দেওয়া হয়েছে, কালেক্টরকে এনকোয়ারির পাওয়ার দেওয়া হয়েছে, আবার কালেক্টরকে অ্যাডজুডিকেশনের পাওয়ার দেওয়া হয়েছে। আমাদের আইনের একটা সাধারণ একটি লিগাল ম্যাক্সিম রয়েছে, সেটা হচ্ছে নোবডি ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, অর্থাৎ যে মানুষ এগ্রিভ, ধরুন একটা গভর্নমেন্ট প্রপার্টি, সেই প্রপার্টিটি ওয়াকফ প্রপার্টি নাকি গভর্নমেন্ট প্রপার্টি, এই নিয়ে অ্যাডজুডিকেশন কে করবে? গভর্নমেন্টেরই একটি অংশ, কালেক্টর। ফলে যার বিরুদ্ধে আমার অভিযোগ তিনিই বলবেন যে এই প্রপার্টিটি ওয়াকফ নাকি গভর্নমেন্ট প্রপার্টি। ফলে গভর্নমেন্টেরই একটি অংশ যদি এই অ্যাডজুডিকেশন করে, তাহলে সেই প্রভিশনটা রাখার মূল্য কী থাকবে? আসলে গভর্নমেন্ট যেটা চাইছেন বর্তমানে কেন্দ্রের সরকার, যারা ওয়াকফ বাই ইউজার সেই প্রভিশনটিকে অমিট করে দিয়েছেন। তারপরে লিমিটেশন অ্যাক্ট নিয়ে এসে বেসিক্যালি তারা চাইছেন একটা প্রপার্টিকে প্রাইভেট প্রপার্টিতে রূপান্তর করতে, যে ওয়াকফ প্রপার্টিগুলোকে। তৃতীয়ত চাইছেন যে সমস্ত প্রপার্টিগুলো এখনো পর্যন্ত ওয়াকফ বা ইউজার রয়েছে সেগুলোকে কনভার্ট করতে গভর্নমেন্ট ল্যান্ডে, পরবর্তীতে গভর্নমেন্ট ল্যান্ড অন্য কোনো অশুভ উদ্দেশ্যে বিশেষ করে কর্পোরেট পুঁজির হাতে চলে যেতে পারে বলে আমরা মনে করছি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ওয়াকফ বা ইউজারকে অমিট করা এবং ওয়াকফ